আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পুঁজিবাজার নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সাইদুর রহমান। আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন জনাব রহমত পাশা, সিইও ইউসিবি ক্যাপিটাল লিমিটেড, এবং জনাব ওয়াকারে চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। প্রিয় দর্শক, আপনারাও আমাদের সাথে যোগ দিতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে। জনাব রহমত পাশা, আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি আজকে। আপনি তো বর্তমান বাজারের এই পরিস্থিতি কিভাবে মূল্যায়ন করছেন যে অবস্থা, এবং আমরা জানি সবসময় আপনি ফরেন ইনভেস্টমেন্ট নিয়ে অনেক বেশি আপনার এক্সপোজার আছে, ইম্পর্টেন্স আছে। তো এই অবস্থা আমাদের ফরেন বিনিয়োগের কি পজিশন এবং বাজারকে কীভাবে আপনি মূল্যায়ন করছেন? বাজারের মূল্যায়নে আমরা যদি দেখি এই বছরকে যদি মূল্যায়ন করি দুইভাবে করা যায়। একটা যদি মাস ভিত্তিক করি, মে মাস থেকে এখন সেপ্টেম্বর মাস শেষ করেছি আমরা, অক্টোবর প্রায় শেষের দিকে। তো অক্টোবর সেপ্টেম্বর পর্যন্ত যদি আমরা মূল্যায়ন করি, আমি কোনো মাসে নেগেটিভ দেখিনি। মানে 5 মাস ধরেই কিন্তু বাজার পজিটিভ মুডে আছে এবং ইন্ডেক্স প্রায় 300 পয়েন্টের কাছাকাছি কিন্তু মুভ করেছে। আর ইয়ার অন ইয়ার যদি দেখি, যেমন 2015 ডিসেম্বরের সাথে যদি মূল্যায়ন করি, সেখানে কিন্তু 1.46% পজিটিভ আছে। তো এই প্রথম কিন্তু এই বছরে দেখলাম যে পুরো গত বছরকে বিট করলো এই প্রথম 1.6% মার্কেট। এবং যদি আমরা ভলিউমের দিকে দেখি, যেটা আমরা আস্থার কথা বলি সবসময়, আস্থাটা ভলিউম দিয়ে, ভলিউম কিন্তু গত বছর এভারেজ ছিল 422 কোটি। এই বছরে আজকে পর্যন্ত, গতকাল পর্যন্ত আমাদের এভারেজ ছিল 433 কোটি। 11 কোটি টাকা আমরা গত বছরকে বিট করতে পেরেছি। বাজার এখন ইতিবাচক, সব দিক দিয়ে কিন্তু ইতিবাচক অবস্থা। জনাব ওয়াকার চৌধুরী, আপনি কিভাবে দেখছেন বর্তমান বাজার অবস্থাকে? হ্যাঁ, আমি এগ্রি করি ওনার সঙ্গে, পাশাপাশির সঙ্গে উনি যেটা কথা বলছেন। বাট আমার একটা কনসার্ন আছে এখানে। কনসার্ন হলো, দেখেন আপনার দ্য মেইন হল যে কনফিডেন্স। এখানে আপনার পজিটিভ হওয়ার মতো অনেক কিছু ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু সিন্স লাস্ট ইয়ার। এক নম্বর হলো যে আপনার মানি মার্কেটের প্রোডাক্টের উপর যে ইন্টারেস্ট রেট হ্যাজ ফলেন ড্রাস্টিক্যালি। সো সেখানে আপনার এরপরও যেখানে ব্যাংকের উপরে যে 4%, ব্যাংকের যে ভালো ভালো ব্যাংকের এফডিআরে 4 থেকে 5% নিচে চলে আসছে। এনবিএফআই ভালো এনবিএফআইগুলো যে 7-7.5-এর মধ্যে দিচ্ছে, তারপরও এখানে এই বাজারমুখী হচ্ছে না। কিন্তু ল্যাক অফ এটা একটাই হলো যে কনফিডেন্স, অ্যান্ড দিস রিলেটেড টু কর্পোরেট গভর্নেন্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। আপনি যদি দেখেন, যখন মার্কেট যখন ক্র্যাশ করেছিল, বাংলাদেশের জিডিপি ছিল $150 বিলিয়ন। তখন আপনার ক্যাপিটাল মার্কেটের ছিল, অফকোর্স অ্যাট দ্যাট টাইম 2011 it was market was out of that 48 billion was আপনার ক্যাপিটাল মার্কেটের যখন মার্কেট ক্র্যাশ করার পর এটা একদম ওয়ার্স্টে 26 বিলিয়নে নেমে গেছিল। এই মুহূর্তে আমরা যদি বাংলাদেশের জিডিপি গ্রোথটা দেখি, বিকজ জিডিপি বাংলাদেশে গত 15 বছরে আপনার 5.5% গ্রোথ হচ্ছে স্টেডি লেভেলে, আর গত 5-6 বছরে দেখছি এটা 6.5-এ যাচ্ছে। সো ওইটা এখন এসে গেছে আপনার ফ্রম 150 বিলিয়ন টু 250 বিলিয়ন। মার্কেট আপনার ক্যাপিটাল মার্কেটের আপনি যদি আসেন, ওটা হয়েছে আপনার 40 বিলিয়ন। বাট দ্য স্যাডেস্ট পার্ট ইজ equity only 2 billion. So whatever we talk about আপনার উইথ দ্য নাম্বারস, এখনও কিন্তু রয়ে গেছে আপনার এই যে ইকুইটিতে একটা ক্রাইসিস, এবং যার জন্য কিন্তু আমরা দেখছি যে এই আপনার মার্কেট কিন্তু একটু বাড়লে আবার একটা কারেক্টিভ মোডে চলে যাচ্ছে। এই জিনিসগুলো এটা যতক্ষণ ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এটা আসবে না। এবং আমাদের এই মার্কেটের দরকার বিভিন্ন প্রোডাক্ট এখন বাংলাদেশ মার্কেট ইজ অনলি equity driven. We need to also set up a debt market, bonds. We need more product like derivatives. Derivatives আসতে হয়তো সময় লাগবে, বাট বন্ডটা এই মুহূর্তে আমরা নিয়ে আসতে পারি। Equity product মধ্যে মিউচুয়াল ফান্ড could be also seen as another lucrative sector, because আমি একটু পরে আসবো এটা। জনাব চৌধুরী, আপনাকে একটু জনাব পাশা, আপনি যে বিদেশি বিনিয়োগ নিয়ে আপনি অনেক কাজ করেন, বিদেশি বিনিয়োগের অবস্থা এখন কীরকম? বিদেশি বিনিয়োগ কেমন পার্টিসিপেট? বিদেশি বিনিয়োগ যথেষ্ট ইতিবাচক কম্পেয়ার টু আমাদের মার্কেট। গত বছর যদি এই প্রথম 9 মাসকে আমরা মূল্যায়ন করি, এই বছরের 9 মাসের সাথে, গত বছর একই সময়ে আমাদের নেট ইনভেস্টমেন্ট ছিল মার্কেটে 82 কোটি টাকা,
টাকা হিসাবে ধরলে, আর এই বছর সেখানে হচ্ছে 567 কোটি। এই নেট বিনিয়োগ মানে আপনি কি বাই সেলকে যদি আমি ফ্রেশ বিনিয়োগ গত বছরে এই সময় ছিল 82 কোটি, আর সেটা এখন আছে 567 কোটি টাকা, 567 কোটি। তো অনেক গুণ, কিন্তু 6 টাইমস, রাইট, 6 টাইম কিন্তু বেড়েছে। সো এটা অত্যন্ত ইতিবাচক আমাদের জন্য। অবশ্যই অবশ্যই। এখন এই বিদেশি বিনিয়োগকে আরো আকৃষ্ট করা বা এটাকে বৃদ্ধি করার ক্ষেত্রে আপনারা কি ভূমিকা নিচ্ছেন বা কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন? এখানে যেটা হচ্ছে, আমরা ব্রোকারেজ হাউস যারা আছে, আমরা টপ রেটের যারা বিদেশি বিনিয়োগের সাথে জড়িত, এরা কিন্তু প্রথম যেটা কাজ হচ্ছে মার্কেটিং করা। হ্যাঁ, এখানে কনসলিডেটেড মার্কেটিংয়ের অ্যাপ্রোচটা নাই, বা আমাদের রেগুলেটরও এখান খুব একটা এগিয়ে আসে না, যেটা অন্যান্য পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়া, পাকিস্তান এবং শ্রীলঙ্কাতে আছে। তারা কিন্তু রেগুলেটর ফরেন ইনভেস্টরদেরকে নিয়ে এসে আমাদের ভালো কোম্পানির সাথে পরিচয় করে দেওয়া, তাদের প্রেজেন্টেশন দেওয়া, তাদের 1-to-1 একটা সেশন করা, কোশ্চেন অ্যান্সার সেশন করা, এগুলো করে থাকে, যেটা আমাদের এখানে নিজেরা করতে হয়, যেটা ইন্ডিভিজুয়ালি খুব এক্সপেন্সিভ হয়ে যায়। তো এটা অব্যাহতভাবে চলছে, করে আসছে। এখন দুইটা অ্যাপ্রোচে যাচ্ছে। আগে আমরা বিদেশে গিয়ে বেশি করতাম, এখন উল্টাও হচ্ছে যে তারা আসতেছে আমাদের এখানকার লোকাল কর্পোরেট যারা লিস্টেড কোম্পানি, ভালো কোম্পানি, সেগুলোর সাথে আমরা মিট করে দিচ্ছি। রিসেন্টলি একটা ব্রোকারেজ হাউস এই মাসেতেই এরকম করেছে, প্রায় 12টা বিদেশি বিনিয়োগকারীকে নিয়ে এসছে, বাংলাদেশে প্রায় 20-22টা কোম্পানির সাথে তারা মিট করে দিয়েছে। এবং আমি আলাপ করে দেখছিলাম যে খুব ভালো রেসপন্ড আছে, পজিটিভ রেসপন্ড আছে, বিকজ আমাদের দেশে অনেক শেয়ারই আছে এখনও কিন্তু অনেক তাদের যে ফেয়ার ভ্যালু অনেক নিচে ট্রেড হচ্ছে। সো সেগুলোতে কিন্তু আন্ডার ভ্যালুতে ট্রেড হচ্ছে, রাইট। তো এই জায়গাগুলোই আসলে বিদেশি বিনিয়োগকারী কাজ করে। একটা ভালো শেয়ার যেন নিচে না পড়ে যায়, ওই ভ্যালুয়েশন দেখলে তারা কিন্তু ওইখানে এসে বাইগুলো দেয়, তারা কিন্তু একটা সাপোর্ট তৈরি করে। তো এই সাপোর্টটা তৈরি করার জন্য আসলে বিদেশি বিনিয়োগকারী বা ইনস্টিটিউশনগুলো খুব বড় ভূমিকা রাখে। আমাদের মিউচুয়াল ফান্ড যারা আছে, এদের তো ফান্ডের বিদেশি বিনিয়োগ নিয়ে ফিরে আসবো। আমি এটা চৌধুরী যে এটার সঙ্গে জাস্ট অ্যাড করছি আর কি, কিছু কিছু ভালো জিনিসগুলি, ভালো ডেভেলপমেন্ট হয়েছে রিসেন্টলি গত 1 বছরের মধ্যে। একটা হলো যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট, ওইটা কমিটি একটা হয়ে গেছে, এখন কমিটি হ্যাজ টু বি ফর্মড অ্যান্ড এটা ইন অপারেশনস। ডিসক্লোজার একটা ফ্যাক্টর নতুন হিসেবে আপনার এসএসসি অলসো আরও কয়েকটা ইয়ে হচ্ছে, মার্কেট মেকার রুল করছে। তারপর আপনার যারা এনকারেজিং অন দি আপনার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। এই মার্কেটটা আপনার ইমার্জিং মার্কেটে দুইটা জিনিস সবসময় ইয়ে থাকে। এক হলো যে ইমার্জিং মার্কেটে সবসময় আপনি দেখবেন যে রিটেল আপনার ক্লায়েন্টস সংখ্যা বেশি থাকে দেন দ্য কর্পোরেটস। আমাদের এখানে 77% ইজ রিটেল অ্যান্ড দ্য রেস্ট আর কর্পোরেট। আর ফর দ্য ফরেন ইনস্টিটিউশন টু কাম ইন হিয়ার, আমাদের আরেকটা জিনিস হলো যে besides the at the lack of reporting, lack of corporate governance, আরেকটা ছিল যে lack of good script। ওরা তো দেখবে যে ফর দেম টু ইনভেস্ট, আমাদের স্ক্রিপ্ট সাইজ এত ছোট, সেখানে কিন্তু আপনার যেমন গ্রামীণ ফোন যখন আসে, দ্যাট ওয়াজ এ ফ্রেশ এয়ার টু দিস মার্কেট। আমরা শুনছি সামনে রবি আসবে, আফটার দ্য মার্কেটটা হয়ে গেলে এয়ারটেলের সঙ্গে রবি উইল বি কামিং, অ্যান্ড আরও কয়েকটা বড় বড় ইস্যু আসছে। সো দিস আর গুড সাইন্স। সঙ্গে সঙ্গে যদি আমাদের যে মিউচুয়াল ফান্ড সেক্টরটা একটা যদি ডেভেলপ করা যায়, অ্যান্ড আই থিঙ্ক হোয়াট এভার উই হ্যাভ সিন দ্য ওয়ার্স্ট, now we can only see, I am personally very very positive about this market. জনাব চৌধুরী, আপনি মিউচুয়াল ফান্ডের প্রসঙ্গে আপনি চলে আসছেন, আপনি তো মিউচুয়াল ফান্ড নিয়ে কাজ করছেন বেঙ্গল। এখন আপনাদের দেশে আমরা যদি মিউচুয়াল ফান্ডের দিকে তাকাই, জি, বিনিয়োগকারীরা তো হতাশ। এই ব্যাপারে মনে হয় আপনি আমার সাথে দ্বিমত হওয়ার কারণ এখন পর্যন্ত আজ পর্যন্ত যে পজিশন, কারণ মিউচুয়াল ফান্ডগুলো আপনার ফেস ভ্যালুর নিচে, অফারিং প্রাইসের নিচে ট্রেড হচ্ছে, তারপরে আপনার ন্যাব থেকেও হাইলি ডিসকাউন্ট ট্রেড হচ্ছে। এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন একজন ফান্ড ম্যানেজার হিসেবে? দেখুন, আমি এই মার্কেটের I was a broker, I was also a merchant banker, now my role has been shifted as a asset manager. আমি যেটা মনে করি, mutual fund, with mutual fund you cannot go wrong anywhere in the world. It's a weighted average return এবং it's one of the safest investment tool। কিন্তু আমাদের এখানে যেটা হয়েছে দেখেন, আমি যদি দেখি যে কম্পেয়ার টু দ্য মার্কেট সাইজ, ইভেন ইন 2011 যখন ছিল, যখন 48 বিলিয়ন ওয়াজ দ্য আপনার মার্কেট ক্যাপিটাল, আমাদের ছিল মাত্র 2 বিলিয়নের নিচে। এখন উইচ ইজ লেস দেন 1%। এখনও মার্কেট কারেকশনের পরেও আমরা নট ইভেন 1% কিন্তু। সো পার্শ্ববর্তী যে দেশ যদি দেখি, যেমন আপনার ইন্ডিয়াতে 30% অফ দ্য ইয়ে, এবং যেখানে ইন্ডিয়াতে ইকোনমিতে 68% অফ দ্য জিডিপি ইজ ক্যাপিটাল মার্কেট, আমাদের এখানে নট ইভেন 18%। সো
এখনও কিন্তু লট অফ গ্রোথ আছে, কিন্তু যে ফান্ড ইন্ডাস্ট্রিতে পড়ে গিয়েছিল কয়েকটা কারণগুলি হলো যে একটা হলো যে ল্যাক অফ গভর্নেন্স, ল্যাক অফ রিপোর্টিং, এইটা দুটা তো আছে। আর কিছু ছিল এসএসসি গাইডলাইন ছিল প্রিভেলিং অ্যাট দ্যাট টাইম, যে গাইডলাইন ছিল আপনার ইনভেস্টমেন্ট বলা ছিল যে ফান্ড ম্যানেজার হ্যাড টু ইনভেস্ট 75% of the fund into the capital market no matter what. And যখন মার্কেট যখন ক্র্যাশ করলো তখন ঘাড়ে ধরে ছুরি ধরে আপনার স্টেট ওন ব্যাঙ্কগুলি ছাড়া সব ফান্ড ম্যানেজারকে বলা হয়েছিল যে ইউ ইনভেস্ট ইন্টু দ্য মার্কেট নো ম্যাটার হোয়াট। তো সেখানে আপনার যেই ফান্ডগুলি, যেমন আই ওয়াজ অলসো স্পন্সর, দুটা স্পন্সর ছিলাম আমাদের যখন ফ্রম দ্য গ্রিন ডেল্টা, when the গ্রিন ডেল্টা ফান্ড কেম ইনটু দ্য এক্সিস্টেন্স, তখন ছিল মার্কেট অ্যাট 8,000 লেভেলে। যখন মার্কেট পরে যখন 700 লেভেলে চলে আসে, ওই ফান্ডের কিছু নাই তো। অ্যান্ড 75%, মাইন্ড ইউ, 75% অফ দ্য ফান্ড ইজ ইনভেস্টেড অ্যাট দ্যাট টাইম। সো এই ফান্ডটা তো ইনকিউবেটরে চলে গেছে, তো যার জন্য এই জন্য কিন্তু তারা ডিভিডেন্ড দিতে পারেনি। আর ল্যাক অফ কর্পোরেট গভর্নেন্স, ল্যাক অফ আপনার রিপোর্টিংয়ের জন্য few fund managers have invested into questionable investments. But whatever I see, আপনার বর্তমান যে কমিশন, they have done few very good thing. First of all করেছে কর্পোরেট গভর্নেন্স ইস্যুটাকে তার প্রাইম একটা ধরেছে, একটা ডিসক্লোজার দিতে হয়, ওয়ার কোয়ার্টারলি ডিসক্লোজার, যেখানে আপনার ইনভেস্টার দেখতে পারে একটা ফান্ডের নন লিস্টেড এবং লিস্টেড অ্যাসেট কত কী আছে এবং কী প্রাইসে আপনি কিন্তু ইনভেস্টার ইজিলি বুঝতে পারছে যে কোন প্রাইসে কেনা হয়েছিল। সো এখানে একটা ফান্ড ম্যানেজারের পারফরমেন্সটা সেখানেই করছে। আর যেটা হলো যে আপনার উইকলি একটা ন্যাভ রিপোর্টিং করতে হচ্ছে। সো সেখানে আর এখন মার্কেটে এত পড়ে গেছে, আমরা যেমন সো দিস ইজ আ সেফেস্ট ইনভেস্টমেন্ট টুল আমাদের। যে আই ক্যান টক অ্যাবাউট আমাদের ভ্যানগার্ড যে দুটো ফান্ড অলরেডি মার্কেটে আছে, যেটা একটা লিস্টিংয়ে যেটা চলছে আপনার 10 টাকার ফেস ভ্যালুতে যে ইয়েটা, সেটা আপনার মার্কেট এনএভি উইচ ইজ আপনার কস্ট এনএভি হলো 11 টাকা 28 পয়সা, আর মার্কেট এনএভি উইচ ইজ ফুল প্রভিশনিং করার পর 11 টাকা 15 পয়সা। সো আপনার যারা 10 টাকাতে ইভেন 10 টাকাতেও কিনেছে, আপনার ফেয়ার ভ্যালু ইজ 111 টাকা। আর আমাদের মার্কেট আপনার মধ্যখানে মার্কেট যখন আপনার ওঠানামা করছে, তো এটা আপনার আমাদের কিন্তু আওয়ার ফান্ডস আর নট আপনার ট্রেডিং অ্যাট আ ডিপ ডিসকাউন্ট, 10% ডিসকাউন্টে যাচ্ছে কিন্তু। সো আপনার ইনভেস্টরদের কিন্তু আছে ভিআইপিপি, ওদের যে দুটা ফান্ড আছে, দিস দ্য অনলি ফান্ড ম্যানেজার। আমার এখনও মনে আছে যখন এসএসসি থেকে প্রচণ্ড চাপ ছিল, হি সেড only one thing, I am not investing into the capital market. He stuck to his grant and invested into money market. আমরা যেটা করছি, we have a research team, we have a risk assessment team, we have a fund operation team. So আমি যদি মনে করি যে আমি যদি চোখ বন্ধ করে খালি মানি মার্কেটে ইনভেস্ট করি, why would somebody invest on our fund? আমাদের যেটা বুঝি সোজা কথা, we need to have a steady growth of return, that will enhance us to provide a steady dividend to the investors. সেখানে আমরা যদি এটা মেনটেন করতে পারি, অ্যান্ড ফান্ডের আমরা নিয়েছি 104 কোটি টাকাতে, 10 বছর পরে যখন ফান্ডটা ক্লোজ হয়ে যাবে, দ্যাটস আওয়ার ভিশন। অ্যাটলিস্ট 250 কোটি টাকা থাকবে এবং যেখানে রিটার্ন থাকবে। আমাদের এখানে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি ইজ অনলি 1%, যেখানে গভর্নমেন্টের আমাদের বর্তমান অনারেবল প্রাইম মিনিস্টার বলছেন যে she's given a vision of 10% GDP growth by 2021. ওই ধরনের আপনার জিডিপি অ্যাচিভমেন্টের জন্য যেটা আপনার লাগবে, উই নিড ইনফ্রাস্ট্রাকচার, উই নিড আপনার এবং লার্জ ইনভেস্টমেন্ট আপনার ডেভেলপমেন্টের জন্য। সেই টাকাটা আসতে খালি আমরা যদি বাইরের দিকে তাকাতে হবে না, কিন্তু এই গ্রোথটা কিন্তু আপনার মানি মার্কেট দিয়ে হবে না। এই গ্রোথটা আসবে কিন্তু ক্যাপিটাল মার্কেট থেকে, এবং সেখানে মিউচুয়াল ফান্ডস সেক্টর ক্যান অলসো অ্যাক্ট এ রোল, যেখানে লার্জ এই যে ইনফ্রাস্ট্রাকচার ফান্ড আমরা করতে পারি, বোথ ওপেন অ্যান্ড ক্লোজ, ওপেন এন্ডেড, যেখানে আপনার ফর দ্য ফরেন ইনভেস্টর একটা লার্জ স্ক্রিপ্টে ইনভেস্ট করতে পারবে, গুড স্টক ইনভেস্ট করতে পারবে। যারা জনাব চৌধুরী, আপনাকে একটু থামাচ্ছি, আমরা জনাব পাশা, এখানে আমি একটু জাস্ট বলতে চাই, আমি ওই প্রশ্নটা আসছে আপনার মতামতটা নেওয়ার জন্য, যে উনি মিউচুয়াল ফান্ড সম্পর্কে, যেহেতু উনি ডিরেক্টলি মিউচুয়াল ফান্ড ম্যানেজ করছেন, মিউচুয়াল ফান্ডের সাথে ইনভলভ আছে, ওনার অপিনিয়নটা শুনলেন। কিন্তু আমরা বাজারে কি দেখছি যে আমাদের বর্তমান যে ফান্ডগুলো আছে সবগুলোই
বেশিরভাগই বলবো যে ফেস ভ্যালু অফারিং প্রাইসের নিচে এবং হাইলি ডিসকাউন্টেড ট্রেড হচ্ছে। তো যেন চৌধুরীর বক্তব্য শুনেছেন, এটাকে আপনি কিভাবে দেখছেন বা আপনার মূল্যায়নটা কেমন, এইটার পিছনে কি কারণ? এটা হচ্ছে আস্থা তো একটা বড় ব্যাপার আছে। হ্যাঁ, এখানে আমি বলবো যে গত বছরই আমার একটা বড় ইনভেস্টর এইমসের বেশ প্রায় 26% শেয়ার কিনে ফেলেছিল মার্কেট থেকে, বিকজ ও দেখছিল যে 18 টাকায় ট্রেড হচ্ছে, যেটা ন্যাব হচ্ছে 27 টাকা। সো এবং মাত্র 2 থেকে 3 মাস বাকি ছিল এটার রিডিম হইতে। তো রিডিম হওয়ার পরে তো সে স্বাভাবিকভাবে পুরো টাকাটা পেয়ে যাবে। বাট আমরা কি দেখলাম মার্কেটে, সেখানে এইমস গিয়ে কোর্টে গেল বিভিন্ন জায়গায় এবং এসিসি রুলস টুলস সব কিছুকে ভায়োলেট করে হসপস করলো। এবং হ্যাঁ, ওই ইনভেস্টর মানে এত বিরক্ত হয়েছে আমাদের, বলছে তোমরা বলো তোমাদের এসিসি রুলস খুবই স্ট্রিক্ট, সব কিছু তোমাদের ট্রান্সপারেন্ট। হ্যাঁ, তো এই যদি হয় ফরেন ইনভেস্টর, হ্যাঁ, সেখানে 26% হোল্ড করতো এইমসের। তো সে বিরক্ত হয়ে বললো যে এই মার্কেটে আর তোমাদের সাথে এই শেষ, এইটা ক্লোজ হলে আমি অ্যাকাউন্ট বন্ধ করে চলে যাবো তোমাদের সাথে, আমাকে আর এই তোমাদের মার্কেট সম্পর্কে কোনো কিছু রাইট। হ্যাঁ, তো এটা কিন্তু এটা তো মানে শুধু তো এইমসকে তো এটা হেয় করা হয়নি, পুরো মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির উপরে কিন্তু এই নেগেটিভ ইম্প্যাক্ট আছে। এখন তো আমি ফিউচারে তাকে বলতে পারবো না তুমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করো। হ্যাঁ, তো সে খুব শঙ্কার মধ্যে ছিল। তারপরে যখন ভোটিংয়ের কথা হলো তুমি ভোট দাও, তো সে বললো আমাকে ভোট দিতে গেলে তো আমার, ও হলো একটা ফান্ড ম্যানেজার, বললো আমার ব্রোকারের থ্রুতে গিয়ে এটা পারমিশন নিয়ে আসতে, মানে এটা বিশাল একটা ইয়ে। হ্যাঁ, তো সে 26% শেয়ার হোল্ডার, মানে ওইটুকু সে তো শেয়ার মানে ভোটিং রাইট আছে, বাট কিন্তু সে অ্যাপ্লাই করতে পারছে না। ওই রুলসটা এত ইজি না আমাদের দেশে। হ্যাঁ, বলে এখানে ফিজিক্যালি নাকি ওইটা এসে ভেরিফাই করে নিয়ে যেতে হয়। ওগুলো দেখে টেকে একটু অবাক যে তোমরা বলো যে ফরেন ইনভেস্টরদের জন্য খুব এটা ভালো একটা প্লেইং ফিল্ড, কিন্তু তোমাদের রুলস রেগুলেশন যেগুলো করে রাখছো এখন যেটা প্র্যাকটিক্যালি দেখছি এটা আসলে মোটেও ফেভারেবল না ফর আস। সেটা বিটার এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের। তো এনিওয়ে, যাকে এটা আমরা পরবর্তীতে গিয়ে উইন করে আসছি, আমাদের ওভারকাম করার সিচুয়েশন না এখন। বাট ফিউচারের জন্য এই জিনিস মানে ও তো একটা নেগেটিভ ইমপ্রেশন নিয়ে গেছে, যথেষ্ট টেনশনে ছিল, একটা বিশাল ফান্ড ম্যানেজার সে। ইতিমধ্যে তো বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন কিছু মেজার নিয়েছে বলেই কিন্তু আসলে আমরা ওইটার একটা ইতিবাচক রেজাল্ট আলটিমেটলি কিন্তু ইতিবাচক রেজাল্ট। তো এই বিষয়টা, এই যে আমাদের রেগুলেটর যে স্ট্রং বা রাইট টাইমে রাইট ডিসিশন নেয় বা কোনো ইরেগুলারিটিজের উপরে যে ডাইরেক্টলি ইন্টারভেনশন করে, এটা কিন্তু ইতিমধ্যে আমাদের প্রমাণিত। তো সেই অবস্থায় যে আপনারা যে বিদেশি বিনিয়োগকারীদেরকে এই বিষয়গুলো সম্পর্কে কমিউনিকেট করে আপনারা কেমন আশ্বস্ত হচ্ছেন বা কীরকম ফিডব্যাক পাচ্ছেন? এখানে বলবো যে আসলে মিউচুয়াল ফান্ড তো ওয়াকার ভাইয়েরটা বাদ দিলে উনি তো ডিফারেন্টভাবে উনি ম্যানেজ করছেন, উনি স্ট্র্যাটেজি ডিফারেন্ট, এগুলো তো নতুন শুরু হয়েছে। আসলে আমরা যেগুলো ফলিং দেখতেছি এগুলো কিন্তু পুরানোগুলো। এক্স্যাক্টলি, মিউচুয়াল ফান্ডে ফরেন ইনভেস্টর তারা একটা জিনিসই বুঝে যে আমি কত টাকা ক্যাশ পাবো। হ্যাঁ, আর ইউ যেটা আমাদের দেশে প্রচলিত আছে, এটা মালয়েশিয়াতে আছে, আর কোথাও আছে কিনা আমার জানা নেই, বাট ওখানে কিন্তু সিস্টেমেটিক ওয়েতে আছে, আমাদের মতো এরকম না, এইভাবে হবে না আপনাকে। হ্যাঁ, ওটা কিন্তু রুলস আছে আলাদা করে, কখন আপনি দিতে পারবেন, হ্যাঁ, কত টাকা নেয়, মানে কত টাকা বেড়ে গেলে, ক্যাশ বেড়ে গেলে কতটুকু দেওয়া যাবে, অনেক নিয়মকানুন আছে এবং ম্যাচুরিটি পিরিয়ডের সাথে কিন্তু ট্যাগ করা আছে টাইমিংগুলো। আমাদের এখানে ঢালাওভাবে একটা দিয়ে দিয়েছে। তো এটাও তো ওরা খুব অবাক যে আর মানে কি, আমরা তো কিছুই পেলাম না ওই দিনের শেষে, নাম্বার অফ শেয়ার বাড়ায় দিয়ে তুমি বলো তুমি যা ছিল তাই থাকো তো 1 বছর পরে, তাহলে আমি কি ও বলে আমার ইনভেস্টরকে আমি কি জবাব দিব? এটা তো খুব অবাক একটা কারণ। আমরা বলছি এসিসি অনেক ভালো কিছু আছে, একটা ড্রাফট হয়ে পড়ে আছে, সেটারও কিন্তু আমি কোনো ইয়ে দেখি না, হ্যাঁ, কোনো নড়াচড়া হচ্ছে না। তো এটা আসলে মিউচুয়াল ফান্ড আমি বলবো যে ইন্ডাস্ট্রিকে আসলে রিয়েলি খুব খারাপ অবস্থায় রেখেছে এখন পর্যন্ত। আমি ওনার ইয়েটা অনেকবারই বলতে গিয়েছি, কিন্তু দে আর নট ইন্টারেস্টেড এখন মিউচুয়াল ফান্ডে। জনাব ওয়াকার চৌধুরী, আপনার যে বিষয়টা নিয়ে আমরা জনাব পাশার সাথে আলোচনা করতেছিলাম, যে মিউচুয়াল ফান্ডের যেই অবস্থাটা, আমাদের যেই ফেস ভ্যালুর নিচে ট্রেড হওয়া বা অফারিং প্রাইসের নিচে ট্রেড হওয়া বা রিইনভেস্টমেন্টের যে বিষয়টা, এই জায়গা থেকে এখন উত্তরণটা কীভাবে হচ্ছে বা বিনিয়োগকারীদের আগ্রহের জায়গাটা কিভাবে আপনারা তৈরি করতে চাচ্ছেন? যে ফান্ডগুলি, আপনার ধন্যবাদ আপনাকে, যে ফান্ডগুলি deep discounted trade হচ্ছে, I understand the investors are concerned because as I've said before, I was also a sponsor. Yes. So I understand যেটা 10 টাকা ইনভেস্ট করা হয়েছে এখন যদি 6 টাকা 4 টাকাতে আসে 4-5 বছর পরে, এটা কস্ট অফ ইনভেস্টমেন্ট একটা আছে। অ্যান্ড আপনার এই জিনিসটাকে এটা অফকোর্স আ ফ্যাক্টর। বাট যেই জিনিসগুলি হয়েছে সিন্স দেন, যেখানে একটা হয়েছে আপনার যে আপনার ডিসক্লোজারের জন্য আপনার বিনিয়োগকারীরা এখন দেখতে পাচ্ছে যে একটা ফান্ডে
কী ধরনের ইনভেস্টমেন্ট আছে। সো আপনি যদি ধরুন যে এই ফান্ড আপনার হ্যান্ডসফোর্ড যে আপনি ইনভেস্ট করেন, আপনার 10 টাকার ফান্ড 5 টাকা 6 টাকা দিয়ে যেটা ট্রেড হচ্ছে বা 60 টাকা দিয়ে ট্রেড হচ্ছে, দেখেন ওখানে আপনি ইনভেস্ট করলে আপনার দেখবেন যে এক হলো যে ফান্ড ইনভেস্টর বুঝতে পারবে ফ্রম দ্য ডিসক্লোজার যে এই ফান্ডে কী ধরনের অ্যাসেট আছে এবং ওয়েদার দ্য ফান্ড ম্যানেজার এই বিনিয়োগের উপর থেকে আপনার একটা স্টেডি গ্রোথ অফ রিটার্ন দিতে পারবে কিনা ইন্টারেস্ট রেট আপনার ডিভিডেন্ড হিসেবে। সো সেটা যদি আপনি দেখেন কনসিডারিং দি মানি মার্কেট রেট প্রিভেলিং রেট, সেখানে যদি একটা ফান্ড ম্যানেজার, আমার মনে হয় যে বেশ কিছু ফান্ড আপনার অ্যাটলিস্ট 7 থেকে 10% মতো ডিভিডেন্ড দিতে পারবে কিন্তু অন দি আপনি যদি এখন দেখেন এর মধ্যে এই জন্য দেখছি। তো এইটা একটা জিনিস। আর এই ফান্ডগুলি 4-5 বছরের মধ্যে কিন্তু আপনার লিকুইডেশনে চলে যাবে। তো আমি যদি বুঝলাম এখান থেকে আপনার যদি এনএভি আর বাড়লো না, 10 টাকাই রইল, জাস্ট আর্গুমেন্ট সেক, সেখানে আপনার যখন আপনার 5 বছর 4 বছর পর বা 5 বছর পর ডিপেন্ডিং অন দ্য লিস্টিং ডেট সেই ফান্ড যখন লিকুইডেশনে চলে যাবে, সেখানে আপনার আপনি যে কিনছেন 5.5 টাকা 6 টাকা 60 টাকাতে, সেখানে আপনার দেখেন ইউ ক্যান গেটিং একে আপনার এভরি ইয়ার ডিভিডেন্ড পাচ্ছেন এবং সবাইকে বেশিরভাগ ফান্ড কিন্তু এখন হচ্ছে আপনার সাবজেক্ট টু ওয়ান অ্যাসেট ম্যানেজার আপনার ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে। তো সেই ফান্ডগুলি দেখেন, সেটা দেখবেন যে আপনি যে ইউ আর গেটিং এ বেটার রেট অফ রিটার্ন অ্যান্ড ওখানে আপনি যদি মানি মার্কেটে রাখেন, সেখানে আপনার একটা দিতে হবে, আপনার ইন্টারেস্ট ডিভিডেন্ডের উপর একটা ট্যাক্স আছে। কিন্তু আমাদের মিউচুয়াল ফান্ডে 25,000 টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি আছে, সে ওয়েভার দেওয়া আছে। আমরা চেষ্টা করছি এটাকে এনবিআর এর সঙ্গে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের সঙ্গে যে এইটা ফুল ওয়েভার দেওয়া যায় কিনা। আপনার 8,000 কোটি টাকার যে ফান্ডস টোটাল ইন্ডাস্ট্রি, সেখানে আপনার বছরে 30 কোটি বা 35 কোটি এর বেশি হবে না, বাট এটা যদি ফুল ওয়েভারটা দিয়ে যাওয়া যায় এটা একটা ফান্ড ফর দ্য ক্যারেক্টার এই ইন্ডাস্ট্রির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ হবে। আচ্ছা জনাব চৌধুরী, আপনি কি মনে করেন কিনা যে এই যে ফেস ভ্যালুর নিচে ট্রেড হওয়ার পিছনে আপনার রিইনভেস্টমেন্ট যে স্কিমটা আপনারা দিচ্ছেন ইনভেস্টরদেরকে, এইটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা এইটা বিনিয়োগকারীদেরকে নিরুৎসাহিত করে? জি, এটা একটা আমি 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 ইয়ে করছি, এটা একটা কারণ হতে পারে। এবং রিসেন্টলি দেখেছি বেশ কিছু ফান্ড পড়েছিল গত মাস দেড়েক আগে, এটা একটা কারণ। একটা জিনিস পাশাপাশি আরও একটা জিনিস বলছি যে আপনার বাংলাদেশ ব্যাংক থেকে একটা ক্যারেট দেওয়া আছে যদি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, আপনি যদি 85% পর্যন্ত আপনার একটা আপনার প্রভিশনিং এর আছে, এটা একটা ফ্যাক্টর। কিন্তু আমি মনে করি না যে আপনার যখন এটা মালয়েশিয়াতে একমাত্র মালয়েশিয়াতে জারি করে, আপনার একটা হতে পারে যেটা ইনিশিয়ালি যেটা এইটা যখন আসে, এইটা আরআইউর ব্যাপারে কনসিডারেশন ছিল যে যেহেতু ফান্ডগুলি আপনার পড়ে গেছিল, ক্যাপিটাল লস হয়ে গেছিল, দ্যাটস ওয়াই দ্য ফান্ড ম্যানেজার ওয়্যার আনএবল টু পে ডিভিডেন্ড। সো নাই মাওয়াতে কানা মাওয়া ভালো, ওই জন্য আপনার স্টক দ্যাট ওয়াজ দ্য রিজন। এখন যেটা দেওয়া হচ্ছে যে আপনি আরআইউ পাচ্ছে, বিনিয়োগের পাচ্ছে অন ন্যাভ, বাট যখন বিক্রি করতে যাচ্ছে যেসব এত ডিসকাউন্টে, সো দে আর লুজিং। এক হলো তারা আগে ডিভিডেন্ড পায়নি, তারপরে আপনার বাট আপনি যদি দেখেন যে বেশিরভাগ ফান্ড ম্যানেজার্স দে আর অলরেডি দে আর প্রোভাইডিং ক্যাশ ডিভিডেন্ড। আর আপনি যদি আরেকটা জিনিস দেখবেন যে রিসেন্টলি দেখেন আপনি আমাদের এই মার্কেটে আপনার ট্রেডিংয়ে দেখবেন যে সেকেন্ডারি মার্কেটে ড্রাইড আউট, এবং আপনি যদি দেখেন যে বেশিরভাগ ফান্ডে আপনার রিটেল থেকে কিন্তু আপনার গত 2-3টা কোয়ার্টারে এটা দেখা যাচ্ছে যে ইনস্টিটিউশনস হ্যাভ টেকেন ওভার। ওকে, জনাব চৌধুরী, আপনি জনাব পাশা, আচ্ছা আমরা যে এই রিইনভেস্টমেন্টের বিষয় নিয়ে, এইটা কি আসলে আমাদের নেইবারিং কান্ট্রিগুলোর মধ্যে এই প্র্যাকটিসটা কিরকম আছে আপনার? তো এটা এই প্র্যাকটিসটা একেবারেই নাই, পুরোটাই ক্যাশ ড্রিভেন আসলে এটা আর্নিংটা। শুধুমাত্র রিডিম হলে আপনি ওই রিডিম ভ্যালু যেটা থাকে সেটা আমরা পাই। বাট এখানে আমি দেখেছি 50%-এর মতো কিন্তু আরআইইউ দিয়ে তারা মোটামুটি ডিভিডেন্ড হিসেবে দিয়ে দিচ্ছে। সো সেখানে ইনস্টিটিউশন ইনভেস্টর বলেন আর লোকাল ইনভেস্টর বলেন, প্রত্যেকে কিন্তু এখানে লুজার হচ্ছে। হ্যাঁ, এই কারণে একটা বড় নিরুৎসাহিত হয়ে যাচ্ছে। আমাদের ফরেন ইনভেস্টররা তো সাধারণত অনেক রিসার্চ করে, অ্যানালাইসিস করে ইনভেস্ট করে, তা আমাদের এখানে তো দেখা যাচ্ছে নেবের চেয়ে অনেক ডিসকাউন্টে এই মিউচুয়াল ফান্ড ট্রেড হচ্ছে। তো সেক্ষেত্রে আপনাদের ফরেন ইনভেস্টরদের ইন্টারেস্ট বা পার্টিসিপেশন কেমন আমাদের এই মিউচুয়াল ফান্ডে? এখন তো অনেকটাই ট্রান্সপারেন্ট মিউচুয়াল ফান্ডের। আপনি ওয়েবসাইটে ঢুকলে
ঘাটলে দেখা যায় তারা কি কি শেয়ার আছে, তাদের অ্যাসেট কোয়ালিটি দেখা যায়, তাদের শেয়ারগুলো দেখা যায় কি প্রাইসে কেনা আছে মার্কেট। তো আমার সাথে কথা হচ্ছিল এরকম দু একটা সাথে। তো এখন কিন্তু আপনিও যদি দেখেন যে ওদের কিন্তু বেশিরভাগই আছে অন্য মিউচুয়াল ফান্ড কেনা, একটা বড় পোর্শন কিন্তু, ইভেন তাদের নিজেরটা অনেক ক্ষেত্রে কেনা আছে, ক্রসিং করাটা খুব বেশি আছে আর কি। হ্যাঁ, যেটা খুব বেশি ওরা খুব বেশি পজিটিভ দেখে না, বা সেখান থেকে তো আসলে জেনারেট হওয়ার মতো কিছু নাই। আপনি যদি ক্রস ইনভেস্টমেন্টে থাকেন মিউচুয়াল ফান্ডে, তাহলে সেই ইয়েটা জেনারেট হবে কোত্থেকে? এক্স্যাক্টলি, মানে এটা অনেকগুলো বেশি বড় গুলোই দেখলাম যে এটা খুব অন্য নিজেদের গুলাই অন্য আপনার মিউচুয়াল ফান্ড কিনে রেখে দিয়েছে, অনেক সবাই দেখতে পারি আমরা। তো ইন্টারনেটে এখন তো যে ট্রান্সপারেন্ট এসএসসি বলেই দিয়েছে এগুলাকে, মানে ইয়েতে তাদের ওয়েবসাইটে থাকার জন্য अवेलेबल, এটা পাবলিক ইনফরমেশন হিসেবে থাকছে। এটা খুব ভালো উদ্যোগ মানে রেগুলেটরের পক্ষ থেকে। আমাদের রেগুলেটরের যেটা আমরা দেখেছি বিগত 5-6 বছরে, তারা যেখানে মনে করছে যে এখানে বোধহয় আইনগত একটা সীমাবদ্ধতা আছে, এইটাকে ওভারকাম করা দরকার, এখানে একটা পরিবর্তন দরকার, এখানে ডিরেকশন দরকার, তারা কিন্তু বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন কিন্তু এই বিষয়গুলো খুব দ্রুত গতিতে পৃথিবীব্যাপী কিন্তু একই জিনিস। আপনি কখনো যখন কোনো ধরনের ক্র্যাশ হয় তখন কিন্তু রিফর্মের মাধ্যমে এটা ঠিক হয়, রিফর্মের মাধ্যমে এটা আমাদের দেশে একইভাবে হচ্ছে। এটাকে আমি সাধুবাদ জানাই। আমাদের এই কমিশন করেছে, তার জন্য তারা ধন্যবাদ দাবিদার, তাদেরকে আমরা সব সময় এটা এই বিষয়ে সাধুবাদ জানাই। জনাব চৌধুরী, আপনি এইটার সাথে অ্যাড করতে চাচ্ছিলেন? আমি জাস্ট বলছি যে ধরেন অ্যাসেট ক্লাসের উপর আমরা তো একটা অ্যাসেট ম্যানেজার যখন ইনভেস্ট করে, উই আর লং টার্ম, অ্যান্ড আমাদের কিন্তু স্টক পিকস হয় বেসড অন রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস অ্যান্ড রিস্ক অ্যাসেসমেন্ট। ধরেন আমি জাস্ট বলছি যে আপনি স্কোয়ার ফার্মা যদি কিনতে যান, আপনার স্কোয়ার ফার্মা 260-265 মধ্যে ট্রেড হচ্ছে, জিপি, আমি আই ক্যান অলসো হিডেলবার্গ, এই ধরনের শেয়ারগুলি আপনি যদি একজন ইনভেস্টার ইন্ডিভিজুয়ালি কিনতে চায়, আপনার রিটার্ন, আপনার অ্যামাউন্টও লাগবে বেশি, রিটার্নও বেশি হতে পারে, সাবজেক্ট টু আপনার কবে কী করছেন। বাট আপনার মিউচুয়াল ফান্ডে ইটস এ ওয়েটেড অ্যাভারেজ, এবং আপনি চিন্তা করেন যে যেসব ফান্ডগুলি আপনার ডিপ ডিসকাউন্টেড ট্রেড, আমরা যেমন এখানে আমরা বেশ কিছু ফান্ড আমরা এখানে নিয়েছি, আমরা তো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করি ওয়েটেড এভারেজ এবং সেখানে মাথায় রেখে, এবং সেখানে আমরা মিউচুয়াল ফান্ডকে তো সবসময় আমরা একটা সেফেস্ট টুল হিসেবে বিবেচনা করে আমরা ইনভেস্ট করি। যে সকল বিনিয়োগকারীরা মার্কেট সম্পর্কে তথ্যপাত্র সংগ্রহ করা বা তার মার্কেটের এই সকল বিষয় নিয়ে সময় দেওয়ার মতো তার সময় নেই, ওই সকল বিনিয়োগকারী একটা সেফ ইনভেস্টমেন্ট হিসেবে মিউচুয়াল ফান্ড আসে। এখন এই মিউচুয়াল ফান্ড যদি আপনারা যে ক্রস ইনভেস্টমেন্ট যেটা করছেন, যেটা জনাব পাশা বলছিলেন যে মিউচুয়াল ফান্ডের অনেক জায়গায় অনেক ফান্ডেই দেখা গেছে আপনার ক্রস ইনভেস্টমেন্ট, মানে এক ফান্ডের টাকা অন্য ফান্ডে, তো এইটা কি আসলে আপনাকে রিটার্ন সিকিউর করতে পারে কি? নো, ওটা বোধহয় হয়েছিল বোধহয় মানে 2010-11 এর সময়। হ্যাঁ, কারণ দিস ওয়াজ নট রং, দ্যাটস রং। এটা কিন্তু আমি মনে করি না যে যেমন ওই সময়কার জন্য এটা ইট ওয়াজ নট আ রাইট ডিসিশন, হয়তো কোনো একটা কারণে করতে পারে, ইট ওয়াজ নট রাইট। দিস আর পলিসি, দিস ওয়ার ল্যাক অফ কর্পোরেট গভর্নেন্স। এখন কিন্তু আপনি পারেন না, কিন্তু এসএসসি থেকে একটা বার আছে, কিন্তু আমরা যেমন উই হ্যাভ ইনভেস্টেড ইনটু আপনার, যেমন আপনি দেখেন গত 1 বছরে ভিআইপিবি ফান্ড কিন্তু আপনার 10 টাকার নিচে ছিল, কিন্তু আসছে কিন্তু, এবং দে আর দ্য অ্যামাং দ্য ফান্ড ম্যানেজার্স, তাদের আপনি যদি ইনভেস্টার্সের পয়েন্ট অফ ভিউ দেখেন, তাদের ইউনিটের প্রাইস তাদের নেবে কাছাকাছি, দে আর দ্য বেস্ট, নো ডাউট অ্যাবাউট দ্যাট। বাট ওদের দুটো মাত্র ফান্ড আছে। তো দেখেন ওই এখন কিন্তু দেখেন 1 বছরের মধ্যে দে হ্যাভ ক্রস দি অফারিং প্রাইস। আপনি এলআর গ্লোবাল দেখেন, তারা কিন্তু ওই ডিবিকেলের সময় 4 টাকা 3 টাকা লেভেলে চলে গেছিল। আপনি এখন দেখেন বেশিরভাগ দের ফান্ডগুলি আছে এটা 60 টাকা, মানে অনেক রিকভার করে আসছে। আপনার রেসও দেখেন, ওরা এই রিসেন্ট রিইনভেস্টমেন্ট আরআইইউর জন্য পড়ে গেছে। তো আপনার দেখেন আজ থেকে আমার যেটা মনে হয় যে যেমন এলআর গ্লোবালের যেটা ওটা আপনি দেখবেন যে আপনার উইদিন আ ইয়ার, আমি বলছি আপনার এত ভেরি ভেরি কনজারভেটিভ ইয়েতে বলছি, এনাদের 8 টাকা 9 টাকাতে চলে যেতে পারে, বুঝছেন। আমরা যেমন 5.5 টাকাতে ঢুকেছি। সো অফকোর্স আমরা ঢুকেছি এমনি না, আমরা দেখেছি যে ওদের বিকজ ইউ ডিসক্লোজার থেকে আপনি দেখতে পাচ্ছেন কী ধরনের অ্যাসেট ক্লাস আছে, হোয়াট প্রাইসে তারা কিনেছে, কতটা প্রফিট তারা বুক করেছে, এবং সামনের যে প্রফিট, যে আনরিয়েলাইজ প্রফিট আছে সেখান থেকে তারা কী ধরনের রিটার্ন দিবে, এবং ওয়েদার দেয়ার ফান্ডস
are available to provide আপনার একটা স্টেডি ডিভিডেন্ড এবং ওরা কিন্তু ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে। আপনি ফান্ড ম্যানেজার হিসাবে রিইনভেস্টমেন্ট এবং ক্রস ইনভেস্টমেন্ট যেটা আমরা বলতেছি এক ফান্ডে, এইটাকে কি আপনি ডিসকারেজ করেন না? I would certainly discourage it. অ্যাজ এ ফান্ড ম্যানেজার আপনি এটা ডিসকারেজ করেন? ধন্যবাদ মিস্টার চৌধুরী। জনাব পাশা, আমরা আপনার সাথে প্রথম দিকে আমরা ফরেন ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলতেছিলাম। তো এই আমাদের দেশে যেই সকল ফরেন ইনভেস্টমেন্ট আছে, আপনি বললেন যে গত 1 বছরের সাথে কম্পেয়ার করলে অ্যাবাউট 6 টাইমস আমাদের ইনক্রিজ করেছে। তো এখন আপনারা কীরকম প্রসপেক্ট দেখছেন এবং এই ফরেন ইনভেস্টরদেরকে আরও এনকারেজ করার জন্য আপনারা কীরকম উদ্যোগ নিচ্ছেন? ফরেন ইনভেস্টর একটা বড়, আমি যেহেতু অনেকদিন ধরে কাজ করছি, প্লাস বড় ইনভেস্টরদের সাথে পৃথিবীর টপ 10-এর মধ্যে প্রায় 5-6টার সাথে আমি কাজ করেছি ক্লোজলি প্রায় 4-5 বছর ধরে। সেখানকার এক্সপিরিয়েন্সে ওদের স্ট্র্যাটেজি বা ওদের যে আমি দেখেছিলাম প্রসেসগুলো, তাদের নাম্বার 1 হচ্ছে গভর্নেন্স ইস্যু। গভর্নেন্সটা খুব বেশি গুরুত্ব দেয়, যেটা ওয়াকার ভাই শুরুতে বলছিলেন যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট যেটা হচ্ছে, এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আপনি রিপোর্ট করছেন, এখন শুধু ইমপ্লিমেন্টেশনের আমি একটা জিনিস রিপোর্ট করছি যেটা সেটা ভিতরে যদি মিল না থাকে, এটা কিন্তু ভেরি ডিসঅ্যাপয়েন্টেড ফর অল দ্য ইনভেস্টর্স। তো এই জায়গাটা খুব বড় ধরনের ডেফিনেটলি আপনি তো ওই নাম্বার দেখেই ডিসিশন নিচ্ছেন। এটা আমাদের দেশে খুব বড় ধরনের একটা এই জায়গাটা অ্যানোমালি আছে। সেই কারণে তারা প্রথমেই চুজ করে যে মাল্টিন্যাশনাল। তো মাল্টিন্যাশনালগুলো যখন চুজ করে, মাল্টিন্যাশনাল খুব ভালো ভালো মাল্টিন্যাশনাল আমাদের এখানে আছে, কিন্তু আমাদের সেটা পরিমাণ তো খুবই কম, লিকুইডিটি এত কম। সো তারা ইচ্ছা করলেও তাদের ফান্ড এখানে ইনজেক্ট করতে পারে না, ইনভেস্টমেন্ট আসলে করতে সুযোগ নাই। এরপরে আসে লোকাল কর্পোরেট যারা আছে, লোকাল কর্পোরেটের মধ্যে গ্রামীণ ফোন একমাত্র বড় আছে তাদের, আর ছিল কিছু সরকারি শেয়ার। কিন্তু 83 ঘটনার পরে তারা কিন্তু সরকারি শেয়ার থেকে তারা বিমুখ হয়ে গেছে, সরকারি শেয়ারের মধ্যে আর তারা ইন্টারেস্টেড না। হ্যাঁ, বাট ভালো ভালো সরকারি শেয়ার বড় বড় ক্যাপ কিন্তু আছে। হ্যাঁ, ভালো আপনার ভ্যালুয়েশন করলে কিন্তু অনেক ভালো ভ্যালুয়েশন আছে, বাট ওই 83 ঘটনার পরে কিন্তু এখানে তারা এই সরকারি সেক্টরের প্রতি তারা বিমুখ হয়ে গেছে। না, একটা বিষয় এখানে আপনার সাথে যোগ করতে চাই, এটা আসলে আমাদের বাজারের জন্য আসলে একটা সারপ্রাইজিং এবং কি বলবো, এটা আনএক্সপেক্টেড ডিসিশন ছিল। কারেকশনও তো হয়নি এটা। না, রিসেন্টলি লাস্ট ইয়েতে যে একটা কোঅর্ডিনেশন মিটিং হয়েছে, ওখানে কিন্তু একটা আলোচনা হয়েছে সকল রেগুলেটরদের মধ্যে যে ক্যাপিটাল মার্কেটে লিস্টেড অথবা ক্যাপিটাল মার্কেটে প্রভাব ফেলে এরকম কোনো ইস্যুস থাকলে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জের সাথে কোঅর্ডিনেশন না করে কোনো পক্ষ কোনো ডিসিশন নেবে না। এটা কিন্তু আমাদের বাজারে, কিন্তু এটা ঠিক আছে, এটা খুব ভালো উদ্যোগ, কিন্তু এটা তো আগে থেকে করারই কোনো সুযোগ নাই। এখন আবার মানে এটা আলোচনার দরকার ছিল না যদি আমি আগের আইনটা মেনে চলি। হয়তো ওই ওই পার্টির লোক সেখানে তো আসলে ওটা ভায়োলেশনের কোনো সুযোগ এখনো নাই, এটা আলোচনার আগেও নাই পরেও নাই। আলোচনা করে যদি বলি যে না আগেরটা ঠিক, সেটারও কোনো সুযোগ নাই, ওটাকে রেকটিফাই করতে হবে। আমরা ফরেন ইনভেস্টমেন্টের ভিতরে আরেকটা বিষয় আপনার সাথে যোগ করতে চাই, যেটা হলো যে আমরা আগে বিদেশে ইনভেস্টমেন্ট সামিট এর জন্য যেতাম, পার্টিসিপেট করতাম ওখানে, কিন্তু আমাদের দেশে এই ধরনের ইনভেস্টমেন্ট সামিট করার ব্যাপারে আপনাদের কোনো উদ্যোগ বা এটার প্রসপেক্ট আপনারা দেখছেন? আমি কয়েকবারই ডিএসসিকে বলেছি, হ্যাঁ, ডিএসসি অনেক সময় মিনিট সব কিছু করে, কিন্তু আমি ইমপ্লিমেন্টেশন দেখি নাই। গত মিটিংয়ে আমি বলে এসেছি, বাট কোনো ইমপ্লিমেন্টেশন হয় না ওইখানে আর কি। না, কিন্তু এটা ডিএসসি এরকম উদ্যোগ নিতে হবে এমন কথা, এটা তো ডিএসসির বাইরে থেকে। আমি কলম্বো স্টক এক্সচেঞ্জে যেটা দেখেছি, ওরা কলম্বো স্টক নিজেই করে, বিকজ আমাদের ট্রেড বাড়লে কিন্তু ওরাও উপকৃত হবে, এটা উইন উইন, কিন্তু তাদের জন্য তো ইনভেস্টমেন্টের লস না। নরমালি স্টক এক্সচেঞ্জ থেকে এই মার্কেটিং গুলো হয়ে থাকে, যে আসলে আমাদের ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কে, আমাদের রেগুলেটরি বিষয় সম্পর্কে এই বিষয়গুলো যখন স্টক এক্সচেঞ্জগুলো এক্সপ্লেইন করে, সেটা অনেক বেশি গ্রহণযোগ্য, নিউট্রাল ওয়েতে করতে পারে। আমি এজ এ ব্রোকার করলে তো মনে করবো যে আমার ইন্টারেস্টটা বেশি, তো সে করলে তো নিউট্রাল ভিউতে করবে। জনাব ওয়াকার চৌধুরী, আপনার তো 10 সেকেন্ডে আপনি বিনিয়োগকারী, আপনার এই মিউচুয়াল ফান্ডের, যেহেতু আপনি মিউচুয়াল ফান্ডের বিনিয়োগকারীদের জন্য কি বলবো, মাত্র 10 সেকেন্ড সময় আমাদের শেষ। দ্য ওয়ার্স্ট ডেজ আর ওভার। আমার মনে হয় যে আপনি দেখবেন যে সামনের বছরগুলিতে অ্যাটলিস্ট ফ্রম ইয়ার অ্যান্ড নাও আপনি দেখবেন যে বেশিরভাগ ফান্ড কি চলে যাবে কিন্তু আপনার 10 টাকার উপরে। যেন পাশা আপনি বিনিয়োগকারীদের জন্য 10 সেকেন্ড থেকে ওদের যেটা সবচেয়ে বড় পাওয়া সেটা হচ্ছে যে ভালো শেয়ার। আমি রিসেন্টলি দেখছি যে অনেক রোড শো হচ্ছে, যেটা বুক বিল্ডিং এর মাধ্যমে আমি ভালো ভালো শেয়ার, ভালো গ্রোথ আছে, এগুলো আসছে। আমি শিওর এরকম ভালো শেয়ার আসা শুরু করলে আমরা নতুন বিদেশি বিনিয়োগ আরও আকৃষ্ট করতে পারবো। ধন্যবাদ আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, আমাদের সময় শেষ। আবারও আগামী দিন কোনো নতুন অতিথির সাথে দেখা হবে। এই সময় পর্যন্ত আপনারা ভালো থাকেন, এবং আপনাদের প্রতি আমাদের বিনীত পরামর্শ, যারা পুঁজিবাজারে বিনিয়োগ করবেন, বুঝে শুনে সঠিক তথ্যপত্র নিয়ে বিনিয়োগ করবেন, কারো দ্বারা প্রভাবিত হবেন না,
কোনো রকম প্রতারিত হওয়ার মতো তথ্যের উপরে নির্ভর করবেন না, যাচাই বাছাই করে ভালো শেয়ারে বিনিয়োগ করুন, আপনারা লাভবান হন এই প্রত্যাশায় আমি সাইদুর রহমান বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।